সবচেয়ে কম দর দিলেই কি টেন্ডার পাওয়া যায়, নাকি টেন্ডার অথরিটির আইনগত ভিত্তিও জরুরি, যে কারণে টেন্ডারের নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডও বাতিল হয়ে যেতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের আজকের ভিডিও। 2022 সালের 7 ডিসেম্বর রাজশাহীর শিক্ষা প্রকৌশল বিভাগ ইজিপি পোর্টালের মাধ্যমে একটা 10 তলা সরকারি স্কুল ভবন নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। এই টেন্ডারে অংশ নেয় মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং তাদের পাশাপাশি টিবিএল, এমই, আর&বি নামক একটি জয়েন্ট ভেঞ্চার সহ আরও 4 জন দরদাতা। 27 ডিসেম্বর টেন্ডার ওপেনিং শিটে দেখা যায় টিবিএল সর্বনিম্ন দরদাতা আর মিম ডেভেলপমেন্ট দ্বিতীয়। এখানেই কিন্তু শেষ নয়, কাগজপত্র পর্যালোচনায় দেখা যায় টিবিএল এর জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট আইন অনুযায়ী গঠিত কিনা সে বিষয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। টিবিএল এর জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট অনুযায়ী 3 জন এন্টিটির মধ্যে একজন মেইন পার্টনার এবং বাকি 2 জন ম্যানেজিং পার্টনার হিসেবে সকল কার্যক্রমের দায়িত্বে থাকবেন। অথচ আইনে বলা আছে প্রত্যেক অংশীদার যৌথ এবং পৃথকভাবে দায়বদ্ধ থাকবে। দ্বিতীয়ত, জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের 11 নম্বর ক্লজ অনুযায়ী তারা 2 জন প্রতিনিধি মনোনীত করেছেন, যারা টেন্ডার প্রক্রিয়া, ব্যবসা এবং পেমেন্ট গ্রহণ সহ সকল কার্যক্রম পরিচালনা করবেন। অথচ আইন অনুযায়ী মনোনীত প্রতিনিধি হতে হবে একজনকেই। 2 ফেব্রুয়ারি সিপিটিইউ জানায় পাবলিক প্রকিউরমেন্ট রুলস, টেন্ডারের আইটিটি ও জিসিসি এর আলোকে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট উপযুক্ত কিনা সে সিদ্ধান্ত নেবে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি। এই মতামতের পর টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি এর চেয়ারপারসন হিসেবে শিক্ষা প্রকৌশল বিভাগ টিবিএলকে টেকনিক্যালি রেসপন্সিভ বিডার হিসাবে মূল্যায়ন করে। এদিকে মিম ডেভেলপমেন্ট আইন অনুযায়ী মার্চ মাসে 3টি পৃথক চিঠির মাধ্যমে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করে, কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। এরপর 2023 সালের 8 মে প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী মিম ডেভেলপমেন্ট রিভিউ প্যানেলে আপিল করে। রিভিউ প্যানেল কাগজপত্র পর্যালোচনা করে শিক্ষা প্রকৌশল বিভাগকে টেন্ডার প্রস্তাবগুলো পুনর্মূল্যায়ন করতে নির্দেশ দেয় এবং আইন অনুসরণ করে টেকনিক্যালি রেসপন্সিভ বিডারকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড জারি করতে বলে। কিন্তু এখানেই পরিস্থিতি মোড় নেয়। রিভিউ প্যানেলের নির্দেশ থাকা সত্ত্বেও শিক্ষা প্রকৌশল বিভাগ জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের ত্রুটিগুলো বিবেচনা না করে টিবিএল এর টেন্ডার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করে এবং 2023 সালের 4 জুলাই টিবিএল এর পক্ষে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড জারি করে। এরপর মিম ডেভেলপমেন্ট এই নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট দায়ের করে। প্রাথমিক শুনানিতে মহামান্য হাইকোর্ট শিক্ষা প্রকৌশল বিভাগ সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে রুল জারি করেন যে কেন শিক্ষা প্রকৌশল বিভাগের জারি করা টেন্ডার নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড অবৈধ ঘোষণা করা হবে না এবং একই সঙ্গে টেন্ডারের সকল কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেন। এই স্থগিতাদেশের বিরুদ্ধে শিক্ষা প্রকৌশল বিভাগ মহামান্য আপিল বিভাগে আপিল করে। উভয় পক্ষের শুনানির শেষে আপিল বিভাগ হাইকোর্টকে 2 মাসের মধ্যে এই রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। পরবর্তীতে শিক্ষা প্রকৌশল বিভাগ ও টিবিএল হাইকোর্টে তাদের জবাব দাখিল করে। তাদের আইনজীবীরা যুক্তি দেন রিট আবেদনটি গ্রহণযোগ্য নয়, কারণ রিভিউ প্যানেলের আদেশ অনুযায়ী টেন্ডার প্রস্তাব পুনর্মূল্যায়ন করেই টিবিএলকে টেকনিক্যালি রেসপন্সিভ লোয়েস্ট বিডার হিসাবে পাওয়া গেছে। দ্বিতীয়ত, টিবিএলকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড জারি করার ক্ষেত্রে কোনো অবৈধতা নেই, কারণ সকল অংশীদার একক ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন এবং অংশগ্রহণের অনুপাতেই লাভের টাকা বন্টন হবে। যে রিভিউ প্যানেলের আদেশ নিয়ে এত বিতর্ক, সেই রিভিউ প্যানেলই নাকি আইন অনুযায়ী গঠিত হয়নি। আইনে যেখানে 3 সদস্যের রিভিউ প্যানেলের কথা বলা হয়েছে, সেখানে মাত্র 2 সদস্যের স্বাক্ষরে আদেশ দেয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং বাধ্যতামূলক নয়। তাদের যুক্তির সপক্ষে আইনজীবীরা উচ্চ আদালতের কিছু আদেশ রেফারেন্স হিসাবে উল্লেখ করেন। রিভিউ প্যানেলের আদেশের পর টেন্ডারের নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড জারি হওয়ায় নতুন কজ অফ অ্যাকশন সৃষ্টি হয়েছে, যার বিরুদ্ধে মিম ডেভেলপমেন্ট চাইলে আবার রিভিউ প্যানেলে যেতে পারতেন। তা না করে সরাসরি রিট করায় এই আবেদন গ্রহণযোগ্য নয়। এর জবাবে মিম ডেভেলপমেন্টের আইনজীবীরা বলেন, পিপিআর রুল 60 অনুযায়ী ক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা প্রকৌশল বিভাগ রিভিউ প্যানেলের আদেশ মানতে বাধ্য। অতএব টিবিএল এর পক্ষে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড জারি করা সম্পূর্ণ অবৈধ। দুপক্ষের শুনানির শেষে মহামান্য হাইকোর্ট মূল যে প্রশ্নের উপর গুরুত্ব দেন তা হল রিভিউ প্যানেল কি আদৌ আইন অনুযায়ী গঠিত হয়েছিল এবং আপিল শুনানির এখতিয়ার তার ছিল কিনা।
আদালত লক্ষ্য করেন মিম ডেভেলপমেন্টের আপিল একজন চেয়ারপারসন এবং একজন সদস্য নিয়ে গঠিত রিভিউ প্যানেল দ্বারা শুনানি ও নিষ্পত্তি করা হয়েছে, যা পিপিআরের রুল 58-এর সরাসরি লঙ্ঘন। রুল 58 অনুযায়ী রিভিউ প্যানেল হতে হবে 3 সদস্যের এবং রুল 60 অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তই রিভিউ প্যানেলের সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে। আর 3 সদস্য না থাকলে সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নই ওঠে না। এ প্রেক্ষিতে আদালত মত দেন রিভিউ প্যানেলের সেই আপিল শুনানির কোনো আইনগত এখতিয়ার ছিল না। এ কারণে মহামান্য হাইকোর্ট রিভিউ প্যানেলের আদেশ এবং 4 জুলাইয়ে জারি করা টেন্ডারের নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দুটোকেই বাতিল ঘোষণা করেন এবং আইন অনুযায়ী 3 সদস্য বিশিষ্ট একটি রিভিউ প্যানেল গঠন করে আগামী 7 দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দেন। এখন আসুন এই মামলার শিক্ষণীয় বিষয়গুলো জেনে নেই। রিভিউ প্যানেলের গঠন অবশ্যই আইন অনুযায়ী হতে হবে। যদি আইন অনুযায়ী না হয় তাহলে তার আদেশ যদি আপনার বিপক্ষে যায় তবে তা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। রিভিউ প্যানেল যদি আইন অনুযায়ী গঠিত না হয় তবে তার আদেশের উপর ভিত্তি করে জারি করা নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডও আইনসিদ্ধ হয় না। তাই রিভিউ প্যানেল আইন অনুযায়ী গঠিত কিনা দেখে নিন। জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট শুধু ব্যবসায়িক কাগজ নয়, তা টেন্ডারের শর্তকেও পূরণ করতে হবে, না হলে আপনার কম্পিটিটর তা চ্যালেঞ্জ করতে পারে আর আপনি সর্বনিম্ন দরদাতা হলেও আপনার ব্যবসায়িক সুযোগ হারিয়ে যেতে পারে। তাই টেন্ডার সাবমিটের আগে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট ভালোভাবে রিভিউ করে নিন। মিম ডেভেলপমেন্ট টেন্ডার মামলায় আদালত স্পষ্ট করে দিয়েছেন যে আইন লঙ্ঘন করে গঠিত রিভিউ প্যানেলের আদেশের কোনো আইনগত অস্তিত্ব নেই। আপনারা কি মনে করেন রিভিউ প্যানেলের গঠন কি সঠিক ছিল? এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আর আইন ও আদালত বিষয়ে আরও এমন কন্টেন্ট পেতে লিগ্যাল জাংশনের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।